নিশি সেখান থেকে চলে আসে। কি করবে সে বুঝতে পারছে না। আয়াস সাহেব নিশিকে ডাকে। মিষ্টির প্যাকেটটি বাড়ি বাড়ি বিতরণ করার দায়িত্ব দেয়। নিশির আর কাজ না থাকায় সেগুলো করতে শুরু করে। আয়াস সাহেব নিজের অফিস রুমে বসে আছে। চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে অ্যানিমাসের কথা ভাবতে থাকে। সময় পেরিয়ে বিকেল হয়, তিনি অফিস থেকে বেরই হননি। অ্যানিমাসের অপেক্ষা করছে সে। অ্যানিমাসকে খুঁজছে সে অনেক আগেই জানিয়েছে। কখন আসবে আসবে করে দুপুর পেরিয়ে গেছে, কিন্তু অ্যানিমাসের কোনো খোঁজ নেই। হঠাৎ টুং করে একটা মেসেজ আসলো ফোনে। আয়াস সাহেব তাকিয়ে দেখে অ্যানিমাসের মেসেজ। হ্যালো, মেয়র আয়াস। অ্যানিমাস, আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। তুমি অনেক ভালো কাজ করছো। কি করলাম? এই যে রাষ্ট্রমন্ত্রী কবির ও এমপি পলাশ বরখাস্ত করার জন্য হেল্প করছো। কিন্তু আমি তো কিছুই করিনি। আমি তো এই বিষয়ের মধ্যেই ছিলাম না। তার মানে তুমি কিছুই করনি? না, আমার কাজ হলো অন্যের টাকা মেরে যে বড়লোক হয়েছে, টাকার পাহাড় বানিয়েছে, তার টাকা সরিয়ে নেওয়া। এসব রাজনীতিতে আমি না। তাহলে হঠাৎ করে ওরা বরখাস্ত হলো কেন? আমাকেও নমিনেশন দিয়েছে, তাদের না দিয়ে। তাহলে এগুলো হলো কিভাবে? জানি না। আয়াস সাহেব এবার অনেক অবাক হয়। নিশিও কিছু করেনি, অ্যানিমাসও কিছু করেনি। তাহলে এসব কিছু করলোটা কে? আরও অনেক জেলাতে অনেক বড় বড় লোকেরা বরখাস্ত হয়ে গেছে, কিন্তু হুট করেই বা কেন বরখাস্ত হলো? কি ঘটছে, কেন ঘটছে, কেউ কিছুই বুঝতে পারছে না। তারপর নিশির সামনে দাঁড়িয়ে আছে নিলয়। নিশি ফোন বের করে আইডিটা দেখালো। নিলয় বলে, আইডিটা আমার। আসলে তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম। কিন্তু আমাকে বলনি কেন? সুযোগ হয়নি। আচ্ছা, সরি। ওকে। আজ সারাদিন কোথায় ছিলে? বাড়িতে গিয়েছিলাম। আমাকে বলে কেন যাওনি? সকাল সকাল তোমার জন্য কে গাড়ি পাঠিয়েছিল? অর্কের মা বাবা, ওরা বড় লোক আছে, সেজন্য ওর ছেলেকে নিতে পাঠিয়েছিল, সাথে আমিও গিয়েছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। এখন থেকে কোথাও গেলে আমাকে বলে যাবা। আর 2-3 পর নির্বাচন, আমি অনেক ব্যস্ত থাকবো। আচ্ছা, সমস্যা নেই। এভাবে একদিন চলে যায়। আগামীকাল নির্বাচন। রাস্তার সব লোকদের জানিয়ে রেখেছে কালকে যেন কেউ ভোটের মাঠে না যায়। ওরা নিজেরাই ভোট দিবে। সবাই যে যার মতো করে কাজে নেমে পড়ে। নিশি তার অফিস অর্থাৎ কাশেম মামার ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে। ওর সামনে 50 জন ছেলেপুলে দাঁড়িয়ে আছে। নিশি সবাইকে বলে, আমার জন্য একদিন কাজ করলে সেই একদিনের জন্য প্রত্যেকেই 20,000 টাকা করে দেওয়া হবে। সাথে থাকবে বিশেষ পুরস্কার। আমাদের এবার পাশ করতেই হবে। পলাশের কাজ থাকবে জনগণকে ভোট কেন্দ্রে না পাঠানো। ওর লোকেরা ভোট চুরি করে তাকে আবার নির্বাচিত করবে। আমাদের আরও ছেলে দরকার। আর যদি ওদের ছেলেরা সামনে পড়ে, ডিরেক্ট অফার করবা তোমরা, আমার কাছে নিয়ে আসবা। তাদেরকেও টাকা দেবো আমার হয়ে কাজ করলে। সবাই কাজে লেগে পড়ো। নিশির কথা মতো ওর সব লোকেরা পুরো উপজেলার সব জায়গাতে ছড়িয়ে পড়ে। নিশির সামনে পলাশের যত লোক পড়েছে সবাই তার হয়ে কাজ করার অফার দেয়। অনেকে নিশির অফারে রাজি হয়ে তার জন্য কাজ করে। এলাকাবাসীদের ভোট কেন্দ্রে পাঠানোর দায়িত্ব নিশি নিজে দেয়। কোনো প্রকার ঝামেলা হবে না সেটার গ্যারান্টিও নিশি দেয়। থানা থেকে সব পুলিশদের কেন্দ্রে ছড়িয়ে যেতে বলে। নিশিতার প্ল্যান অনুসারে ওর লোকদের পুলিশি ড্রেস পরিয়ে কেন্দ্রের বাহিরে অবস্থানও করতে বলে। পরের দিন নির্বাচন শুরু হয়। নিশির প্রায় 500 জন লোকেরা পুরো ইউনিয়নে ছড়িয়ে ছিটিয়ে যায়। নিশিও থেমে থাকে না, নিশির সাথে নিলয়ও থাকে। একসাথে সব কেন্দ্র ঘুরে ঘুরে দেখতে থাকে নিশি। লোকজনের যে বাধা দিয়েছিল কেন্দ্রে আসতে, নিশি তাদের সব কয়টাকে উঠিয়ে নিয়ে যায়। 15 বছর পর দলে দলে মানুষ কেন্দ্রে প্রবেশ করে। সবাই মহা খুশিতে ভোট প্রদান করে। আর ভোটগুলো পড়ে আয়েশ সাহেবের কলস মার্কাতে। একদিকে নির্বাচন চলছে, অন্যদিকে সাধারণ জনগণদের উপর অত্যাচার চালাচ্ছে। তবে সেটা নিশির অজান্তেই, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী থাকেনি। নিশি সেটাও বন্ধ করে দেয়।
রাজ আর পলাশ বসে আছে। রাজ হাতে সিগারেট নিয়ে টেনে যাচ্ছে। কবির বুঝতে পারছে না হঠাৎ করে তাদের এই অধঃপতনের পিছনে কে দায়ী। কবির বলল, আঙ্কেল, আপনারা পদ থেকে বহিষ্কার হয়েছেন, এখনও যতটুকু বাঁচতে পারছেন সেভাবেই থাকুন। জেলের ভিতরে গেলে আপনাদের ছাড়বেও না, তাই বড় স্টেপ নিতে হলে ভাবতে হবে। নিশি আমার প্ল্যান আটকে দিয়েছে, কিন্তু ও জানে না এখনও যে ওর উপর দিয়ে কোন ধরনের ঝড় আসতে যাচ্ছে। এটা সে সামলাতে পারবে না। আমার কাছে কয়েকটা ছবি আর ভিডিও আছে, সময় মতো আয়েশের সাথে মিটিং করে সেগুলো দেখাবো। তারপর কাজটা সেই করে দেবে। আমাদের কাজ থাকবে আয়াসের সাথে হয়ে যাওয়া, ওর লোক হয়ে কাজ করা, তারপর ওর নাম করে এলাকা লুট করা। এভাবে ওর পতন ঘটিয়ে আমরা আবার ক্ষমতায় আসব। ওরা তিনজন নির্বাচনে হারতে চলেছে, তবু ওরা চিয়ার করছে ড্রিঙ্কস হাতে নিয়ে। বোঝা যাচ্ছে এটা আমাদের বিরাট বড় প্ল্যান। ঝামেলার সময়ও যারা শান্ত থাকে বোঝা দরকার তারা পরবর্তীতে বিরাট কিছু করতে যাচ্ছে। নির্বাচন শেষ হয় রাত 8টার দিকে। জানানো হয় কে কত ভোট পেয়েছে। আয়াস সাহেব বিপুল পরিমাণে ভোটে জয়লাভ করে শরীফনগরে এমপি হয়ে যায় আর নিশিকে বানিয়ে দেয় মেয়র। নিশি সোজা চেয়ারম্যান থেকে মেয়র হয়ে যায়। নিশি এখন চেয়ারম্যান সহ মেয়র হয়ে এলাকা পুরো নিজেদের হাতে নিয়ে রাখে। নিশি তার আঙ্কেলের থেকে অনেক কোটি টাকা আনে, তার লোকদের এক এক করে সেই টাকাগুলো প্রদান করে। নিশির সাথে এই কয়দিন কাজ করে ওরা এক একজন 50,000 টাকা করে পেয়েছে। কিন্তু আয়েশ সাহেব এত কোটি টাকা কোথায় পেল? নিশি বেশ রাতে বাড়িতে ফেরে। জামিলা নিশিকে ডাক দেয়। নিশি চুপি চুপি তার রুমে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ড্রয়িং রুমের আলো জ্বলে ওঠে। তাকিয়ে দেখে জামিলা বসে আছে। নিশিকে বলে, মা, কি হলো তোমার? কেন এমন করো? তুমি না আমার সেরা মা। সরি, আর রাত করব না কখনো, যিশুর প্রমিস। মা, ফুচকা বানাও না, ফুচকা খেতে ইচ্ছে করছে। কিন্তু এখন তো ইচ্ছে করছে। যদি আমার কিছু হয় তখন কি করবা? মনে মনে বলবা না, ইস মেয়েটা ফুচকা খেতে চেয়েছিল। সত্যি মা। আচ্ছা মা, ঠিক আছে, ফ্রেশ হতে গেলাম। নিশি দৌড়ে চলে যায়। নিলয়ের কথা শুনে নিশি অনেক খুশি। তারপর জামিলা নিলয়কে কল করে। নিলয় রিসিভ করে। ওপাশ থেকে জামিলা বলে, না আন্টি, কিছু হয়েছে? আচ্ছা আন্টি, আচ্ছা। নিলয় ফোন কেটে দেয়। অর্ককে রেডি হতে বলে। দুজন বের হয়। বাড়ি থেকে বের হতেই দেখতে পায় সেদিনের সেই লোক, মানে রাজীবকে দেখতে পায় নিলয়। নিলয় ফোনটা বের করে অর্ককে মেসেজ করে, অর্ক, আমাদের পিছু একটা লোক আছে, তাকাস না। আমি তোকে তাকাতে বলে দেখবি তখন। লোকটা আমাদের পিছু নেই সবসময়। কে লোকটা? তাকাবো। আমি দাঁড়াচ্ছি, তুই সামনে রাস্তা থেকে ঘুরে ওই যে ঝালমুড়ির যে দোকানটা ক্রস করছি, এখানে এসে আমাকে মেসেজ করবি। আচ্ছা। নিলয় সামনে রাস্তার ওপরে বসলো। লোকটা আড়ালে দাঁড়ায়। 1 মিনিটের ভেতরে অর্ক দোকানের সামনে এসে দাঁড়ালো। নিলয় উঠে দাঁড়ায়, হাঁটতে শুরু করে। নিলয় ফোনের সামনে ক্যামেরা অন করে দেখে পেছনে সেই লোকটা আসছে। নিলয় অর্ককে মেসেজ করে বলে, দেখ, কালো শার্ট পরা একজন লোক, মাথায় ক্যাপ পরা আছে, এগিয়ে আয়। লোকটার কাছে আসবি একদম। আচ্ছা ভাইয়া। অর্ক দ্রুত পা ফেলে রাজীবের একদম পিছনে আসে। নিলয় দাঁড়ায়। নিলয় রাজীবের দিকে এগিয়ে যেতে থাকে। লোকটা দ্রুত চলে যাবে এমন সময় অর্ক রাজীবের পেটের নিচের দিকে জোরে একটা পাঞ্চ মারে। লোকটা পেটে হাত দিয়ে ধরেও মা গো বলে মাটিতে বসে পড়ে। অর্ক আরেকটা মারতে যাবে, তখনই নিলয় বলে, থাম, এত ধরে পাঁচ করলি কেন? মরবি না। যে জায়গাতে মরছিস সেখানে আমি এত ফোর্স 10টা প্লাস খেতে পারবো। আচ্ছা, কি করবো এটারে বলতো? আরে কয়েকটা দিই। না, এটার ব্যবস্থা কর। এখন সময় নেই, পরে দেখব। ফোন আর ক্যামেরাটা নিয়ে রাখবি। বডি তো কোনো প্রকার ডিভাইস আছে কিনা চেক করবি। ঠিক আছে। জলদি আসবি। নিলয় এগিয়ে যেতে থাকে। রাজি পেটে হাত দিয়ে ওদের কথা শুনতে থাকে আর কোকাচ্ছে। মুখ দিয়ে জোরে শব্দ করে বের করতে পারছে না। অর্ক পাঁচটা বেশ জোরেই দিয়েছে। নিলয় চলে যেতেই অর্ক বলে, বাবা, তোমার গায়ে তো ভালো শক্তি। এত জোরে ঘুষি খেয়ে যে কেউ মাটিতে পড়ে যায়? তুই তো বসে পড়লি। উঠ,
ঢং করিস না, তোকে ঘুষি মেরেই কিন্তু মেরে ফেলতে পারি। দেখে তোদেরকে মনে হয় না এভাবে মারতে পারিস, তোদের হাত শক্ত এত। চুপ থাক, এতগুলো বালির বস্তা ছিঁড়লাম, এটা তো তোর নরম পেট। অর্ক ফোন আর ক্যামেরাটা নিয়ে নেয়, তারপর সেখান থেকে চলে আসে। রাজীব অবাক হয়, এই ছেলে দুটো কি পাগল, তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। রাজীব দৌড়ে চলে যেতে থাকে। নিলয় আর অর্ক বাড়ির সামনে এসে দাঁড়ায়। জামিলাকে কল করে। জামিলা নিশিকে বলে, ওই নিলাই এসেছে, জলদি যাবি, দেরি করবি না। আচ্ছা মা, টাটা। নিশি, নিলয়, জেরিন আর অর্ক চারজন একসাথে হাঁটতে থাকে। নিশি বলে, এই শুনলাম সামনে তোমাদের রমজান মাস। রমজান মাসে কি সবাই না খেয়ে থাকে? দিনের আলো ফোটার আগে নির্ধারিত সময়ে খাবার খেতে হবে, তারপর সূর্য অস্তের পর নির্ধারিত সময়ে খাবার খেতে হবে। নামাজ পড়বা রোজ? আর আমাকে কোরআন পড়িয়ে শোনাবা। আচ্ছা, শোনাবো। বাইবেল পড়বা নিলয়? পড়েছি। পড়েছো? তাহলে তুমি খ্রিস্টান হয়ে যাও। যিশুর প্রতি ভালোবাসা চলে আসেনি তোমার? যিশু হলো আমাদের ঈসা আলাইহিওয়াসাল্লাম। তিনি সৃষ্টিকর্তা নয়, বরং তাকেই সৃষ্টি করা হয়েছে পৃথিবীর মানুষের পথ প্রদর্শক হিসেবে। তাই যেখানে একমাত্র সৃষ্টিকর্তা আছে, সেখানে সৃষ্টিকর্তার সৃষ্টিকে গড হিসেবে কিভাবে মানব বলে? তোমাদের ধর্ম কেমন অদ্ভুত, তাই না? কেন অদ্ভুত হবে? আমার সাথে যারা থাকে, মানে ছেলে মেয়েরা, ওরা আজান শুনলেই দৌড় দেয় মসজিদের দিকে। একে অপরকে দেখলে কি যেন বলে, সালাম দেয়। এর মানে কি? সালামের অর্থ হলো তোমার উপরে আল্লাহর রহমত, শান্তি বর্ষিত হোক। ওয়াও, এটা তো চমৎকার! কি সুন্দর! দেখার সাথে সাথে কি সুন্দর করে সৃষ্টিকর্তার আশীর্বাদ কামনা করছে। আমাকে শেখাবা সালাম দেওয়া? শেখাবো। আমিও রোজা থাকবো। হয়েছে, থামো। ফুচকার দোকানে এসেছি, জলদি খাওয়া শেষ করো। নিলয়, আমি তোমাদের বিয়ে দেখেছি, শুনেছি পবিত্রভাবে বিয়ে হয় তোমাদের উপাসনালয়ে। আমরা সেখানে বিয়ে করব। আমি কবুল বলতে পারি। কবুল মানে হলো নিজ ইচ্ছায় মন থেকে মেনে নেওয়া বা গ্রহণ করা কিংবা স্বীকার করা। আমি তোমাকে হাজব্যান্ড হিসেবে স্বীকার করে নিতে চাই। আচ্ছা, সেটা সময় আসুক। দুজন গল্প করে। অর্ক আর জেরিন বসেছে একটা টেবিলে। অর্ক অনেক চুপচাপ। অর্ক জেরিনের হাত ধরে। জেরিন বলে, কি হয়েছে তোমার, এমন গম্ভীর হয়ে আছো কেন? তোমার আপু ভাইয়াকে অনেক ভালোবাসে, দেখছো? তিনি তোমাদের ধর্মেও ছাড়তে রাজি, কিন্তু ভাইয়া এটাতে মত দেয় না। সে বলে মানুষকে ভালোবেসে ধর্ম ছাড়া ঠিক না। যদি কেউ রাসূলকে ভালোবাসে সেটা আলাদা বিষয়, কিন্তু শেষ নবীর পরে আর কেউ নবী হবে না। তাই অন্য মানুষকে সব ভালোবাসার বিচারে ধর্ম ত্যাগ করা ঠিক না, বরং ধর্ম জেনে বুঝে নিজ জ্ঞানে ত্যাগ করতে হবে। ঠিকই বলেছে, কিন্তু আপু তো এখন দেখি তোমাদের আরবি বর্ণমালা শেখার চেষ্টা করছে। জেরিন, তোমাকে যদি বলি আমি খ্রিস্টান না, তাহলে? জেরিন শক খায়। এক ঝটকাতে যেন দৃষ্টি স্থির হয়ে অর্ককে দেখছে। অর্ক জেরিনের হাত আরো শক্ত করে ধরে বলল, আমি জানি না তুমি আমাকে কতটা ভালোবাসো, কতটা আমাকে চাও, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমি শুরুতে মিথ্যা বলেছিলাম যে আমি তোমাকে ধর্মের, কিন্তু এটা আসলে আর বয়ে বেড়ানো ঠিক না। আমি হয়তো তোমাকে পাবো, বিশ্বাস করি, তবুও তোমাকে সত্য বলেই পেতে চাই, মিথ্যা আর না। আমি মুসলিম, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি জেরিন, বিশ্বাস করো, অনেক বেশি। জেরিন অর্কের হাত থেকে হাত ছাড়িয়ে নেয়। ওর চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। রাগে ওর সারা মুখ লাল হয়ে গেছে। নিজেকে কিছুতেই মানাতে পারছে না। অর্ক কেন যেন তাকে মিথ্যে বলল। সে তো সবটা দিয়ে অর্ককে ভালোবাসছিল। তাহলে অর্ক কেন শুরুতে সত্য বলেনি? কেন এতদিন লুকিয়েছে? অর্ক বলে, আমি জানি আমাকে তোমার এখন ভালো লাগছে না। তোমাকে আমি বলিনি আমি খ্রিস্টান, জাস্ট নাম বলেছিলাম। মনে করে দেখো, তোমার প্রশ্নগুলো এড়িয়ে গিয়েছি। নিজ থেকে তো বলিনি আমি তোমার ধর্মের। যাই হোক, মাফ করে দাও, তোমার অপেক্ষাতে থাকবো, জোর করব না তোমাকে। যদি কখনো মনে হয় পারবে থাকতে, মানিয়ে নিতে পারবে, তবে চলে এসো, আমি আছি, ভাইয়া আছে, সব সামনে নিতে পারবো।
আর আমাদের পরিবারের কথা ভাববে তো, সেটা আমাদের উপরে ছেড়ে দাও। তুমি নিজেরটা ভাবিও। ওরা আর কোনো কথা বলে না। রাতে ফুচকা খেয়ে ওদেরকে বাসায় পৌঁছে দেয় দুজন। অর্ক চুপচাপ থাকে। নিলয় কোনো প্রশ্ন করে না। অর্ক নিজেকে সামলাতে পারে। বেশি সমস্যা হলে নিলয়কে সে নিজ থেকেই বলবে। আজকে প্রধানমন্ত্রীর একটা ভাষণ হবে। মাঠ ভর্তি অনেক লোক। সেই মাঠের এক প্রান্তে বড় একটা লাইভ স্ক্রিন রাখা হয়েছে, যেটা স্ক্রিনের মাঠে খেলা চলাকালীন থাকে। স্টেজে ভাষণ দেয় প্রধানমন্ত্রী মেহরাব সাহেব। তিনি বলেন, মেহরাব সাহেব তার ভাষণ শেষ করে স্টেজ থেকে যখন নামতে যাচ্ছিল, ঠিক তখনই সেই বিগ স্ক্রিনে অ্যানিমাসের আবির্ভাব ঘটে। অ্যানিমাসকে দেখেই সবাই চিৎকার করে ওঠে। হিরো হিরো বলে স্লোগান দিতে থাকে অ্যানিমাস। সমস্ত টিভি চ্যানেলে অ্যানিমাস আবারও লাইভ চলে আসে। জাতির উদ্দেশ্যে অ্যানিমাস বলে, প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট চেক করেছি, তিনি কম টাকার মালিক। হয়তো তিনি আছে বলেই পুরো দেশ এখনও টিকে আছে, না হলে পারমাণবিক নিউক্লিয়াস বোম দিয়ে পুরো দেশ আমি ধ্বংস করে দিতে পারি। কোথা থেকে এই বোমটা আসবে কেউ আন্দাজও করতেও পারবে না। আবার আমি সেটা ধ্বংস করতে পারি, কিন্তু এটা করব না। আমার এখনও কিছুটা কাজ বাকি। আমাকে আটকাতে গোটা দেশ এক হলেও আমাকে আটকানো যাবে না। আমি হলাম ছায়ার মতো। ছায়া যেমন মোছা যাবে না, আমিও এমন। তবে আমি যদি নিজ থেকে চলে যাই তাহলে সেটা আলাদা বিষয়। আমি এবার সংসদের প্রধান বিচারপতি তানভীর খানের আইডি আর তার ড্রাগস বিজনেসের সব নেটওয়ার্ক, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে যাচ্ছি। তার সিক্রেট হলো পাশের দেশ ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী লাল সিংয়ের সাথে ড্রাগস বিজনেস করে। বর্ডার এরিয়ার বিজিবি কমিশনার সোহেল তার আন্ডারে কাজ করে। ওদের অ্যাকাউন্টে আছে 10,000 কোটি টাকা। ফারাদ সাহেব, আপনি আপনার হ্যাকার টিমকে বলুন আমাকে আটকাতে। দেখি ওরা কতটা দক্ষ, নাকি আমি কতটা হিংস্র। অ্যানিমাস কথাগুলো বলে স্ক্রিন থেকে সরে যায়। সব মিডিয়া এখন তানভীরের পিছনে ছুটে যাচ্ছে। এই অ্যানিমাস দেশের সব বড় মন্ত্রীদের জন্য হুমকি স্বরূপ। এত কিছু ফাঁস করে দিলে সমস্যা। কেউ শান্তিময় বাঁচতে পারবে না। ক্ষমতায় এসে যদি ঠিকভাবে নিজেকে গোছাতে না পারে, তাহলে সে ক্ষমতা দিয়ে কি করব? অ্যানিমাসকে কি আটকানোর কোনো চান্সই নেই? কেউ কি পারবে না? সে আসলে চাচ্ছেটা কি? ফারাদ তানভীরকে নিয়ে সিক্রেট জায়গাতে আসে। এখানে আরও অ্যানিমাসের দ্বারা শিকার হওয়া মন্ত্রীরা আছে। তারা একসাথে বসেছে। আবার কি করব স্যার, এই অ্যানিমাস তো পুরোই জ্বালিয়ে খেলো। আমি হ্যাকার টিম হায়ার করেছি, ওরা তাকে আটকানোর চেষ্টা করছে। আচ্ছা ওকে, আমরা আমাদের কাছে রাখার অফার করি। গাধা, যে ইচ্ছে করলে হাজার হাজার কোটি টাকা নিজের কাছে রাখতে পারে, তাহলে সে কেন তোমার হয়ে কাজ করবে? ধুর, সবাই এত বোকা কেন? সে জানে এইসব টাকা যদি একটা অ্যাকাউন্টে রাখে সে ধরা পড়বে। সে গরিবের রবিনহুড। আমাদের টাকা হ্যাক করে ওইসব অ্যাকাউন্টে সেন্ড করছে। যেসব অ্যাকাউন্টে 10,000 টাকা নিচে রাখা আছে, এমন হাজার হাজার অ্যাকাউন্ট রয়েছে দেশে। কার রেখে কারে ধরবা? কপাল ভালো যে আমার নিয়ে যা অভিযোগ ছিল তা প্রমাণ হয়নি। সেটা হলে আমি বহিষ্কার হয়ে জেলে থাকতাম। অ্যানিমাসের কথা মেহরাব সাহেব বিশ্বাস করেনি। ফারাদের কথা শুনে সবাই আশাহত হয়। তাতে কি? তাকে কি কোনোভাবেই আটকানো যায় না? যদি যায় তবে সেটা কিভাবে? দেখতে দেখতে আরও কিছুদিন চলে যায়। রমজান মাস আসে। আজকে রাতে সেহরি খেতে হবে। 4টার একটু আগে নিলয়ের ফোন বেজে ওঠে। 2-3 বার বাজার পর নিলয় রিসিভ করে। হ্যালো হ্যালো, ওই ছেলে, কি করো তুমি? তুমি এই সময় কল? তোমাকে না ঘুমাতে বলেছিলাম? গাধা, ঘুমিয়েছি তো, উঠলাম আবার। ওঠো, সেহরি করতে হবে, 50 মিনিট বাকি আছে। যাও, উঠে ফ্রেশ হয়ে খাবার রেডি করো। আচ্ছা, ঘুমাও তাহলে। এই না না, ঘুমাবো না, আমিও রোজা রাখবো। আমি সব কিছু এখন পারি, মাথায় কাপড় দিতে পারি, দেখবা? নিশি সাথে সাথেই মাথায় সুন্দর করে ওড়না দিয়ে পিকচার তুলে নিলয়ের কাছে পাঠিয়ে দেয়। নিশিকে দেখে নিলয় হাসল। কি কিউট লাগছে মেয়েটাকে, পুরাই যেন বিড়ালের বাচ্চা একটা। নিলয় বলে,
তুমি তাহলে মুসলিম হয়ে যাবা? হব। আমি অনেক সূরা দোয়া পারি, কালেমাও পারি, কোরআন পড়েছি, বাংলা অনুবাদ। যতবার পড়েছি ততবার কেমন যেন কেঁপে কেঁপে উঠেছি। খালি পড়তেই মন চায়, থামতে ইচ্ছে করে না। সব পড়া শেষ। তবে বিশেষ বিষয় কি জানো? তোমাদের ধর্মে সবচাইতে বেশি নারীদের সম্মান দেওয়ার বিষয়টা এসেছে। আমি পোশাকেও পরিবর্তন করে ফেলবো। আচ্ছা পাগলি একটা, তাহলে উঠো, সেহরি করো। হ্যাঁ, নামাজ পড়া শেখাবা কবে? ইউটিউব দেখে শিখবা। আচ্ছা যাই, রান্নাঘর থেকে চুপি চুপি কিছু খাই। নিশি ফোন কেটে দিল। নিলয় হাসে, অর্ককে ডাকে। অর্ক যেন ফোন হাতে নিয়ে মেসেজ কল লিস্ট চেক করে। জেরিনের কোনো খোঁজ নেই। 10 দিন হয়ে গেছে জেরিনের সাথে কথা হয়নি। অর্ক ফোনটা রেখে উঠে পড়ে। নিলয় খাবার রেডি করছে, তখনই নিশির মেসেজ। হলো খাওয়া? না, রেডি করছি। আমার শেষ। এত জলদি? কি খেলে? রুটি, কলা, কেক, পাস্তা। ভারী খাবার খেতে হয়, এগুলো হালকা খাবার। 10 ঘন্টার বেশি রোজা থাকতে হয়, পারবে না থাকতে? আচ্ছা সমস্যা নেই, ভেঙে ফেলিও। না না, পারবো আমি, পারতেই হবে। তোমার জন্য, গডের জন্য, সরি, আল্লাহর জন্য। হায় রে পাগল, কি কি যে করবা। আচ্ছা থাকো এখন, যা ইচ্ছে করো, তবে অসুস্থ হয়ে পড়িও না। পানি খাও বেশি করে। অর্ক আর নিলয় খাবার খায়। খাবার শেষ করে অর্ক ফোন নিয়ে বারান্দায় আসে। টুং করে মেসেজ আসলো অর্কের হোয়াটসঅ্যাপে। একটা ছবি পাঠিয়েছে জেরিন। জলদি ইনবক্সে ঢোকে। ছবিতে চিপস, পাস্তা, কেক, বার্গার দেখে নিচে লেখা। এগুলো খেয়ে রোজা রাখা যাবে? মানে? আগে বলো। পানি খেয়ে রোজা রাখা যায়। অপেক্ষা করো, আসছি। অর্ক দৌড়ে রুমে আসে, নিলয়কে জড়িয়ে ধরে বলে, ভাইয়া সবকিছু বিনিময়ে আমি জেরিনকে চাই। প্লিজ ভাইয়া, জেরিনকে আমার করে দাও। আমি সারা জীবন তোমার গোলামি করব। নিলয় অর্কের ফোনের দিকে তাকায়। মুচকি হেসে অর্কের মাথায় হাত বুলিয়ে দেয়, তবে জোরে একটা শ্বাস ছাড়ে। এখন ওর অনেক কিছু করতে হবে। সেহরির শেষ, দূর থেকে আজানের ধ্বনি শুনতে পায় নিশি ও জেরিন। নিশিদের আশেপাশে কোনো মসজিদ নেই। দমকা বাতাসে হালকাভাবে আজানের ধ্বনি আসতে থাকে নিশির কানে। সে দৌড়ে বারান্দায় যায়। সেখান থেকে কান পাতলে বেশ ভালোভাবেই আজানের ধ্বনি শুনতে পাচ্ছে সে। নিশির বেশ ভালোই লাগছে। সে হাসে। একটা অচেনা প্রশান্তি বয়ে যায় নিশির সারা গায়ে। সে ফোন হাতে নিয়ে নিলয়কে কল করলো। ওই টিচার, আজান শেষ তাই না? যাও নামাজে যাও। মসজিদে গিয়ে পড়ো নাকি বাসায়? দেরি আছে নামাজের। তুমি ঠিকমতো পানি খেয়েছো তো? আর রোজা থেকে বাহিরে বের হবে না, অনেক পিপাসা লাগবে কিন্তু। আচ্ছা তোমার সাথে দেখা করব কিভাবে? আমার তো তোমার সাথে দেখা করতে হবে। পড়াতে তো আসবই, তখন না হয় দেখা হবে। কিন্তু সেটা তো একটু সময়ের জন্য। রোজা থেকে দেখা করতে নেই বেশি, কথাও কম বলতে হয়, তাসবিহ পাঠ করতে হয়। তুমি যদি আল্লাহর 99 নাম মুখস্থ করতে পারো অর্থসহ, তবে তবে সেদিন আমাদের বিয়ে, রাজি? কি? হ্যাঁ বা না বলো। আচ্ছা ঠিক আছে, আগে ঠিকভাবে উচ্চারণ সহ বানান ও নামের অর্থ যদি কমপ্লিট করতে পারো তাহলে ডান। আচ্ছা মিস্টার টিচার, রেডি হন বিয়ের জন্য। আচ্ছা এখন যাও নামাজে, আমি পড়তে বসবো। নিলয় ফোন কেটে দেয়। জেরিন আর অর্ক তখনও কথা বলছে। জেরিন বলে, সব কিন্তু তোমার উপর। কিভাবে তুমি আমাকে নিয়ে যাবে, তোমার কাছে রাখবে, সবটা তোমার ব্যাপার। আমি কিছুই করতে পারবো না, কারণ আমার কথা কেউ শুনবে না। আর যদি তুমি আমাকে গ্রহণ করো, যদি অন্য জায়গাতে বিয়ের ব্যবস্থা করে, তাহলে সেদিন আমার লাশটা দেখতে আসবে, ঠিক আছে? চিন্তা করো না, আমি যতবার ভাইয়ার কাছে কিছু চেয়েছি সেটা আমার কাছে ঠিক সময়ই চলে এসেছে। নিশ্চিন্তে থাকো তুমি, আমার হয়েছে। আচ্ছা যাও, এখন নামাজ পড়তে যাও। আমি নামাজ পড়া শিখেছি আপুর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জেরিন ফোন কেটে দেয়। অর্ক নিলয়ের কাছে আসে। নিলয় পাঞ্জাবি পরছিল। অর্ক এসে বলে, আচ্ছা ভাইয়া, ভাই কি? না মানে বড় ভাই, মানে ভাইয়া, জেরিনকে আমার লাগবে কিন্তু। জেরিন কি কোনো প্রোডাক্ট নাকি রে? চাইলে তোরে এনে দেব। না, কি বলো? কান্না করবো তো? চুপ থাক। ওই লোকটার কি খবর? ও হলো রাজের লোক, এমপি পলাশের ছেলে, রাজের চামচা।
ভালো তো, চল মসজিদে। আর আমার পিসিতে না বলে হাত দিবি না। আমারও পিন্স আছে। দুজন রেডি হয়ে মসজিদের দিকে যাবে এমন সময় নিলয়ের ফোন বেজে ওঠে। নিলয় বলে, এই অসময়ে আবার কে ফোন করলো? নিলয় ফোনটা হাতে নেয়, স্ক্রিনের দিকে তাকিয়ে বলে থাকে কিছু সময়। অর্ককে বলে, নিচে নামতে থাক। অর্ক চলে যায় রুম থেকে। নিলয় ফোনটা রিসিভ করে, তারপর বলে, হয়ে যাবে, আপনাকে যা বলেছি সেটা করুন। আমি যা একবার বলি সেটা হবেই, নিশ্চিত থাকেন। নামাজে যাচ্ছি। নিলয় ফোন কেটে দেয়, তারপর দৌড়ে নিচে চলে আসে। অর্ক দাঁড়িয়ে ছিল, ওর সাথে করে বের হয়। গেটে দারোয়ান চাচার সাথে দেখা হয়। নিলয় বলে, চাচা, সেহরি খেয়েছেন? ও আচ্ছা, চিন্তা নাই, বাজার পাঠিয়ে দেব। ডিনার করবেন ভালোভাবে। চলেন নামাজে যাই, দেরি হয়ে যাচ্ছে। নিলয় আর অর্ক এগিয়ে যায়। দারোয়ান চাচা মনে মনে বলে, রাজীব আসে রাজের কাছে। রাজীবের মুখ দিয়ে রক্ত পড়ছে। রাজ বলে, কি করে তোরে এভাবে মারছে? কে? ওই যে নিশির বয়ফ্রেন্ড, ওর পিছু নিয়েছিলাম, তারপর ও ধরে আমাকে মারছে। শালা অনেক চিজ। ওর একটা ছোট ভাই আছে, আমার মনে হচ্ছে ওরা স্পিলের ভিতরে বিশেষ কিছু। পুলিশের পিটানিতেও এত ফোর্স থাকে না, ওদের মধ্যে কিছু একটা আছে স্যার। শালাদের তুলে এনে মারতে পারলে মনের শান্তি মৃত্যু। ওয়াও, গুড আইডিয়া। এটা তো মাথায় আসেনি। ওই ছেলে দুটোরে তুলে আনার ব্যবস্থা করেছি, তারপর নিশিকে খবর দিতে হবে। নিশি আসবে, তারপর ওদের সেখানেই মেরে ফেলবো। এটাই হবে। ওই ছেলে দুটোর আমি মারবো, আপনি নিশিকে মারবেন। এই নে টাকা, যা ডাক্তার দেখা। রাজীব চলে যায়। রাস্তার লোকদের ফোন করে ডাকে, প্ল্যান বলে দেয়। সুযোগ বুঝে ওই দুটো ছেলেদের তুলে নিয়ে যেতে হবে। এদিকে রিফাত আর তার হ্যাকার টিম এখন ফারাদের থেকে বের হতে পারছে না, কারণ তারা বুঝেছে এসব মন্ত্রীরা কালো টাকার পাহাড় জমিয়ে সেসব টাকা সেভ করার জন্যই তাদেরকে ব্যবহার করেছে। ওদের থেকে নিজেদেরকে ছাড়াতে পারছে না। এর কারণ সাদিকের সেই টাকা। ওদের প্ল্যান অনুসারে সাদিকের অ্যাকাউন্ট ওপেন রাখা হয়েছিল। সেই টাকাটা অ্যানিমাস হ্যাক করে নিয়ে গেছে। সেসবের পরে রিফাত ফারাদকে বলেছিল, স্যার, আমরা এখান থেকে যেতে চাই, আমাদের এই চাকরি লাগবে না, আমরা নিজেদের মতো থাকতে চাই। প্লিজ স্যার, আমাদের যেতে দিন। ওহ, এখন তো সেটা হবে না, কারণ এখন তোমরা অনেক কিছুই জেনে ফেলেছো। এসব ইনফরমেশন বাইরে গেলে আমাদের জেলে যেতে হবে, সেটা তো হতে দেওয়া যাবে না। আর তাছাড়া তোমাদের উপর তো কেস করা হবে, কারণ তোমরাই সাদেকের টাকা সরানোর বিষয়টা জানো। পুলিশকে বলবো এনিমাসকে তোমরা সাহায্য করো, তাই চুপচাপ কাজ করো। কিভাবে এনিমাসকে ধ্বংস করা যায় সেটা ভাবো। যতদিন না এনিমাস শেষ না হচ্ছে তোমাদের এখান থেকে মুক্তি নেই। গুড বাই। ফারাদ চলে যায় সেখান থেকে। রিফাত আর তার টিম ভালোভাবে এখানে ফেসে গিয়েছে, কি করবে বুঝতে পারছে না। আলিফ বলে, স্যার, আমরা অ্যানিমাসের থেকে হেল্প নিলে কেমন হবে? কিন্তু সে কিভাবে আমাদের হেল্প করবে, আর কিভাবে বা আমরা হেল্প নেব? তার না আছে কোনো মেল অ্যাড্রেস, না আছে কোনো নাম্বার বা অ্যাকাউন্ট। কিভাবে তাকে জানাবো যে আমাদের হেল্প লাগবে? আর তাছাড়া আমাদেরকে সে কেনই বা হেল্প করবে? করবে ওই যে সিসি ক্যামেরা, আমরা এটা সিকিউরিটি ডিলিট করে দিব। অ্যানিমাস সেটা সহজে হ্যাক করবে। আমরা হেল্প চাইবো তার কাছে। ওকে, লেটস গো। রিফাতেরা ওদের অফিসে সব হাই সিকিউরিটি নর্মাল করে দেয়, যেন অ্যানিমাস দ্রুত ওদের সিসি ক্যামেরা হ্যাক করে, আর তারা যেন অ্যানিমাসের থেকে হেল্প নেয়। এছাড়া ওদের আর কিছুই করার নেই। অ্যানিমাস কোথায়? অ্যানিমাস হাসে, কারণ রিফাতেরা যা করছে সেটা অনেক আগে অ্যানিমাস জানে। অ্যানিমাস ওদের সেট আপ রুমের সব কিছুই আগে থেকে হ্যাক করে নিজের কাছে নিয়েছে। ওদের হেল্পের বিষয়টা দেখে অ্যানিমাস হাসতে থাকে। নিশি সকালে বাসা থেকে বের হয়েছে, ফুচকার দোকানে এসে বসেছে। নিশি দোকানটার পাশে বিশাল অফিস বানিয়ে ফেলেছে। এখানে ওর সব লোকজনেরা আসা যাওয়া করে। নিশির দোকানে আসছে মাত্র দোকানে পর্দা টাঙানো। নিশি বলে, মামা, পর্দা কেন? মা, রোজার মাস চলে তো, কিছু মানুষ আছে রোজা রাখে না, এসে খায়,
অন্যরা দেখলে যদি রোজা হালকা হয় সেজন্য পর্দা দিয়ে রাখছি। ও আচ্ছা, জিসান তোরা কি রোজা আছিস? হ্যাঁ নিশিমা, তোমার কি ফুচকা দিব? না, আমিও রোজা। মানে? না মানে আমিও রোজাদারদের রোজা হালকা করতে চাই না। আমার সাথে তো সবাই রোজা আছে, ওদের সামনে খেলে কেমন লাগবে? ও আচ্ছা। ওই রোজা থেকে কি পানি খাওয়া যায়? তুমি পাগল হয়ে গেছো, রোজা থেকে কেউ কিছুই খেতে পারে না। তাহলে একটু খেলে কি হবে? আড়ালে গিয়ে খেয়ে আয়। আল্লাহ দেখে সব কিছু, কিছুই খাওয়া যাবে না। ও আচ্ছা শোন, সামনের চেয়ারম্যান নির্বাচনে জিসান চেয়ারম্যান পদে দাঁড়িয়ে এই ইউনিয়ন থেকে, আর বাদল দাঁড়াবি পাশের ইউনিয়ন থেকে, আর সৈকত হবি এই ইউনিয়নের পুরুষ মেম্বার, খুশি হবি মহিলা মেম্বার, আর মারিয়া হবি তোর গ্রামের মেম্বার। আমি সব ব্যবস্থা করব। সত্যি? হ্যাঁ, তবে শর্ত হলো নিজস্ব লোকজন বাড়িয়ে ফেল। যার যত লোক থাকবে তাকে প্রমোশন করা হবে। নিশির কথায় সবাই খুশিতে লাফ দিয়ে ওঠে। নিশি সবাইকে বলে, তোরা থাক, নিলয়কে ফোন করি। নিশি দোকান থেকে বের হয়ে অফিসে আসে, নিলয়কে কল দেয় সে। নিলয় রিসিভ করে। এই নিলয়। বলো। এই নিলয়, পানি খাবো একটু? রোজা থেকে কিছু খেতে নেই, মাগরিব আজান হলে খেতে হবে। এখন একটু খাই না, তুমি এসে খাইয়ে দাও। পাগল রে, ভেঙে ফেলো। কখন মাগরিবের আজান দেয়? সন্ধ্যায় আজান দেয়। মানে এখনো 8 ঘন্টা আছে রোজার সময়? হ্যাঁ আছে। ও নিলয়, জড়িয়ে ধরো, আসো প্লিজ। কি শুরু করলা? পাগলামি বন্ধ করো, বিকালে আসবো পড়াতে। আমি আসছি। এই না আসিও না, রোদ বাহিরে, এসির নিচে বসো। অফিসে না বেড আছে, ঘুম দাও, তবে বেশি ঘুমিও না। পারবো না, রোদে দাঁড়িয়ে থাকবো, বাই। নিশি ফোন কেটে দেয়। নিলয় এই পাগলিরে নিয়ে যে কি করবে বুঝতে পারছে না। অর্কের দিকে তাকায়। অর্ক বলে, এদিকে তাকিয়ে লাভ নেই, আমারটা 1.5 ঘন্টা ধরে বাথরুমে শুয়ে আছে। আমি নিজেই টিপস নিতে চাচ্ছিলাম তোমার কাছে, বাথরুমে শুয়ে শুয়ে মেসেজ করছে। হায় রে, এই দুটো না জানি কবে বাড়িতে ধরা পড়ে। তোরটা তো একটু বকা দিলে শোনে, কিন্তু আমারটা ভাইরে ভাই, পাগলিরে নিয়ে যে কি করব। বকা দিলে বাচ্চাদের মতো আচরণ শুরু করবে। বকা দিয়ে যদি বলি ফোন দিবা না, এরপর রিসিভ না করা অবধি ফোন করতেই থাকবে। তুমি মরো, যাও দেখো ভাবের কি অবস্থা। না গেলে রোদে দাঁড়িয়ে থাকবে বলেছে। হাসিস না, সত্যি সে রোদে দাঁড়িয়ে থাকবে। এই বয়সে কি নিব্বা নিব্বিদের মতো প্রেম করে বল? অর্ক হাসতে থাকে। নিলয় বের হয়, দ্রুত নিশির অফিসের সামনে আসে। সত্যি সে রোদের ভেতরে বেঞ্চের উপর বসে আছে। পেছন থেকে নিলয় গিয়ে মাথার উপর হাত রেখে ছায়া দেয়। সবাই ভিডিও করছে। এই দুজনের প্রেম দেখতেও পাবলিকের ভালো লাগে। নিশি হঠাৎ মাথায় আর গায়ের উপর ছায়া পড়াতে ঘুরে তাকায়। নিলয়কে দেখতে পায়। নিলয়কে দেখেই নিশি বলে, তুমি কেন আসছো? অফিসের ভিতরে চলো। যাব না। নিলয় নিশির হাত ধরে টেনে আনে ভেতরে। অফিসের এসি ছেড়ে দিয়ে নিশিকে চেয়ারে বসায়। নিলয়ও সামনে বসে। নিশিকে বলে, রোজা থেকো না, বাড়িতে ধরা পড়লে কি হবে জানো? কিন্তু আমার তো পড়ে থাকতে হবে। আগে বিয়ে হোক, তারপর থেকো। আচ্ছা, প্রথম রোজাটা থাকি, আর থাকবো না এখন। গুড গার্ল। তাহলে এখন আমি যাই? না না, দুপুর হয়ে গেছে, তুমি তো কিছু খাবে না। আমার সাথে থাকো, বিকেলে বাড়িতে যাবে পড়াতে। তোমার সাথে থাকলে আমার রোজার 12টা বাজবে। আমি তোমাকে খালি দেখবো, টাচ করবো না, প্রমিস। নিলয় জোরে শ্বাস নেয়। এই মেরে নিয়ে যে কি করবে নিলয় অন্যদিকে ফিরলে নিশি নিলয়ের হাত ধরার চেষ্টা করে, কিন্তু নিলয় তাকাতেই আবার সরিয়ে নেয়। রাজ, কবির ও পলাশকে ডেকেছে। ওরা দুজন রাজের সামনে এসে বসলো। রাজ বলে, নিশিকে একেবারে মেরে ফেলার একটা বড় সুযোগ পেয়েছি, আর একটা প্ল্যানও আছে, এই নিন। রাজ কতগুলো ছবি ওদের সামনে বাড়িয়ে দেয়। ওরা ছবিগুলোর দিকে তাকিয়ে আছে। রাজ বলে, এটা নিশি, আর নিশির সাথে যে ছেলেটা আছে সে হলো নিশির ছোট বোনকে পড়ায়, কিন্তু নিশির সাথে তার সম্পর্ক আছে। এটাকে গসিপ করা যাবে, কিন্তু নিশিকে মারার প্ল্যান যদি আমাদের ফেল হয় তাহলে আমরা এই ছবিগুলোর আয়াস সাহেবের কাছে পাঠিয়ে দিব। তারপর যা বলার বা করা সেটা আমিই করব।
কিন্তু ছেলেটার বিষয়ে আরও খোঁজ নিতে হবে। এই ছেলেটাকে উঠিয়ে নিয়ে আসবো আমাদের সিক্রেট জায়গাতে। তারপর নিশিকে বলবো যে তার নাগর আমাদের কাছে, ওকে মেরে ট্যাঙ্কের ভেতরে রেখে দিছি। নয়তো নিশিকে তুলে এনে এই ছেলেটারে বলবো আয় নিয়ে যাও রে, পরে দুজনকেই মেরে ফেলবো। খুব দ্রুত কাজ শুরু করব। এগুলো আমি আমার লোকদের থেকে পেয়েছি। একজনকে নিশির উপর নজর রাখতে বলেছিলাম, সে সব কিছু ম্যানেজ করে দিয়েছে। বাকিটা আমাদের কাজ। এইবার নিশি আর ওর আঙ্কেল দুটোই যাবে। কবির স্যার, আপনি আয়াসের সাথে দেখা করে একটা ভালো সম্পর্ক তৈরি করুন, যেন ওনার সাথে ওঠা বসা থাকে। পরে আমরা আমাদের কাজ করে নিব ওর মাধ্যমে। ওরা তিনজন কথা বলতে থাকে। নিশি নিলয়ের সাথে নিজেদের পর বাড়ির দিকে যাচ্ছে। নিশি নিলয়ের পাশে হাঁটতে হাঁটতে বলে, এই নিলয়, ক্ষুধা লাগছে। লাগবে তো। তোমার লাগেনি? না, লাগেনি। আজান দিলে খেতে হয়। ওটাকে কি বলে? ইফতার। হ্যাঁ, ইফতার। আজকে বাসায় যাবা না, আমি তোমার জন্য নিজ হাতে ইফতার বানাবো। প্রথম রোজায় আমার হাতের ইফতার খাবে, মনে থাকে যেন। কিন্তু বাড়িতে তো অর্ক আছে, ও আমাকে ছাড়া ইফতার করবে? অর্ককে ডাকবে, আমি ব্যবস্থা করছি। বাড়িতে চলে আসছি, আমি গেলাম, তুমি জলদি আসো। নিশি দ্রুত বাড়ির ভেতরে ঢোকে। নিলয় হাসতে হাসতে প্রবেশ করলো। তারপর নিলয় জেরিনকে পড়াচ্ছে। জেরিন আর যাই হোক, পড়ার সময় বাড়তি কোনো কথা বলার সাহস পায় না, কারণ নিলয় পড়াতে একদমই ফাঁকি দেয় না। নিলয় পড়াচ্ছে, নিশি ওদিকে তার মায়ের কাছে যায়। ওর মা রান্নাঘরে নাস্তা রেডি করছে। জামিলাকে বলে, কি করছো মা? জেরিনের টিচারের জন্য নাস্তা রেডি করছি। কি বলো, নাস্তা? কিন্তু উনি মেবি রোজা আছে, এখন তো ওদের রমজান মাস চলে। ও হ্যাঁ, তাই তো। ছেলেটা আবার অনেক ধার্মিক ছেলে। তোর বাবার অফিসে যখন ছিল তখন নামাজ পড়ার জন্য সময় নিত, মনে নেই? যেহেতু উনি রোজা আছে আর নাস্তা বানিয়েও ফেলেছো, তাহলে একটা কাজ করো, ওনাকে বলো সন্ধ্যায়, মানে ওনাদের ইফতারের সময়টা এখানে করেই যেতে, তাহলে অনেক ভালো হবে। এটা ঠিক বলছিস। কিন্তু উনি মানবে? যে বলো, দেখো তো। আচ্ছা চল দেখি কি বলে। নিলয় জেরিনকে ম্যাথ করাচ্ছে। এমন সময় দরজায় টোকা দিয়ে জামিলা বলে, আসলাম। নিলয় ম্যাথ বোঝাতে গিয়ে থামলো। নিশি আর জামিলা ওর সামনে আসে। নিলয় বলে, কি হয়েছে আন্টি? আসলে বাবা, আজকে তো তোমাদের রমজানের শুরু। আজকে আমাদের এখানে সন্ধ্যায় খেয়ে যাবে, কেমন? ওটা ইফতার বলে আন্টি, কিন্তু আমার যে ছোট ভাই আছে সাথে, ও আবার একা ইফতার করবে? আমার যেতে হবে। কি আজব, একটা মানুষ আপনাকে এভাবে ইনভাইট করছে আর আপনি নিজেরটা না ভেবে অন্যেরটা ভাবেন। বেয়াদবি কেন করেন মায়ের সাথে? এই তুই থাম। কেন থামবো? দরকার হলে তার ছোট ভাইকেও ডাকুন। বাবার কি কম পড়ে যাবে? আমার মায়ের কি কষ্ট খুব হবে? মা কত ভালোবেসে নাস্তা রেডি করে, রান্না করে। ওনার মনটাও তো বড়। আপনারা কি করেন? ছোট মন নিয়ে থাকেন খালি। এই থাম নিশি। হ্যাঁ বাবা, তুমি তোমার সেই ছোট ভাইকে ডাকো যে তোমার সাথে রাতে আসে। ওর সাথেও তো ঠিক মতো কথা হয়নি। ছেলেটা হেল্প করে তোমাকে, মানে আমাদেরকেও। আচ্ছা আন্টি, আপনি চিন্তা করবেন না। জামিলা চলে যায় সেখান থেকে। জামিলা চলে যেতেই নিশি বলে, মাকে ম্যানেজ করেছি। জেরিন, তোর কাজটাও করে দিয়েছি। কি খাওয়াবি বল? থ্যাঙ্কস আপু। থ্যাঙ্কস দিয়ে কি করব? ট্রিটের জন্য অপেক্ষা করলাম। আর তোর টিচারকে বেশি পড়াতে বলবি না, রোজা আছে, অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা আপু। নিশি চলে যাবে তার আগেই নিলয়ের কাছে আসলো। নিলয়ের কানের কাছে মুখ এনে নিশি বলল, ইফতারের আগে আমাকে কিস দিবা বলে দিলাম। ঠোঁটে লম্বা একটা কিস করবা, তারপর ইফতার করবা। এই না, এটা পরে। পরে? যাক, এতদিনে তাহলে স্বীকার করলে। যখন চাইছি তখন এড়িয়েছ, এবার পরের জন্য রেডি হও। আপু যাও, পড়ছি কিন্তু। এখন চুপ থাক, মনে হচ্ছে তোর টিচারকে খেয়ে ফেলছি। যা পড়। নিশি চলে আসে রুম থেকে। জামিলাকে হেল্প করে। নিলয় পড়ানো শেষে অর্ককে কল করে জানিয়ে দেয় জেরিনদের বাড়িতে আসার জন্য। সরকারি খাতে এখন অনেক টাকা জমা পড়েছে। এই সব টাকা পাচার হতো
প্রধানমন্ত্রীর অজান্তেই। রাষ্ট্রপতি সহ আরও বেশ কয়েকজন নাম করা মন্ত্রীরা এই কাজে জড়িত, যেগুলো সব ডিটেলস রিফাত আর ওর টিম মেম্বার্সরা বের করে ফেলেছে। আর সরকারি খাতে জমা হওয়ার পেছনে কারণ হলো অ্যানিমাসের দ্বারা এই পাচার বন্ধ হয়ে সেই টাকাগুলো সরকারি তহবিলে জমা হয়েছে, যার ফলে হঠাৎ করে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, সিম ফ্যাট, টোল ভ্যাট সব কিছু অনেকাংশে কমে গেছে। কারণ এসবের থেকেই সরকারি রাজস্ব আদায় হতো বেশি, যার ফলে এগুলো সাধারণ জনগণের থেকে বেশি পরিমাণে ভ্যাট নিত, যেটা উপর থেকে এখন কমে গেছে। মেহরাব সাহেব তার গণভবনে লাইভে এসে এগুলো জানিয়ে দেয়। জনগণ সাথে সাথেই সরকারের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে, কারণ একদিকে সিন্ডিকেটের কারণে দেশের পরিস্থিতি অনেক খারাপ, দ্রব্যমূল্যের চড়া অবস্থা, হার উপর ভূমিকর, বিল এসবের দ্বারা হিমশিম খাচ্ছিল। কিন্তু এখন আর সেটা হচ্ছে না, কারণ সরকারি তহবিলে কোটি কোটি টাকা জমা হয়েছে মাত্র 3-4 মাসে, যেগুলো গড় 10 বছরের আয়ের থেকেও অনেক বেশি। অ্যানিমাসকে এর জন্য এই দেশের মানুষ ফেরেশতা বলে মানতে শুরু করে দিয়েছে, যেন সে সৃষ্টিকর্তার পাঠানো বিশেষ দূত। আলিফ বলে, স্যার, অ্যানিমাস রাশিয়ান হ্যাকার, কিন্তু এই দেশের প্রতি তার টান আছে একটা, সেটা খুঁজে বের করতে হবে। অ্যানিমাস কেন আমাদের দেখছে না? সিসি ক্যামেরা অ্যাক্সেস শেষ করো, কোনো জায়গা থেকে বা কোনো ডিভাইসের দ্বারা কেউ প্রবেশ করছে কিনা খোঁজ করো। ঠিক আছে। ওরা সবাই লেগে পড়ে। দেশের হাজার হাজার সরকারি অফিসে সিসি ক্যামেরার অ্যাক্সেস চেক করে, আর ওরা অবাক হয় সব জায়গাতে একটা ডিভাইস অলওয়েজ অ্যাক্টিভ দেখিয়েছে, কিন্তু এটার লোকেশন 4356 কিলোমিটার দূরে দেখাচ্ছে। আলিফ বলে, স্যার, এই লোকেশন একটা জায়গাতেই দেখাচ্ছে, আর সেটা হলো এই যে। মানে এত তো দূরের লোকেশন? এটা তো রাশিয়ার লোকেশন। আমাদের থেকে বাংলাদেশ থেকে রাশিয়ার দূরত্ব 4356 কিলোমিটার। আমার মনে হচ্ছে অ্যানিমাস একা না, অ্যানিমাসের একটা বিশেষ টিম আছে যারা সব রাশিয়ান নতুবা রাশিয়াতেই থাকে, আর ওরা এই দেশের সব সরকারি সিসি ক্যামেরা হ্যাক করে সবগুলো অ্যাক্সেস আগেই নিয়ে নিয়েছে। স্যার, আরেকটা জিনিস দেখেন। ও মাই গড, রাশিয়ান অ্যাক্সেস সবচাইতে বেশিরভাগ অবস্থান করছে শরীফপুরেই। এই সিসি ক্যামেরা কার? চলো খোঁজ নেই। স্যার, এটা তো সদ্য এমপি হওয়া আয়াস ডিক্সটার ভিক্টর, মানে এটা ওনার। ও, তার মানে অ্যানিমাসের সাথে আইএসের একটা বিশেষ সম্পর্ক আছে নাকি? আর কি? স্যার, আমাদের সিসি ক্যামেরাও হ্যাকড। এটা আরও 15 দিন আগে করা হয়েছে, মানে আমাদের প্রাইভেসি নর্মাল করার আগে সেটা হ্যাক ছিল। ও, জানতাম এটাই হবে। অ্যানিমাস আমাদের সব কিছু দেখেছে, আর আমরা জানি বা জেনেছি সেটা অ্যানিমাসও জানে, কিন্তু ফারাদ স্যারকে সব কিছু আমার মতো করে বলতে হবে। স্যার, আমার যতটুকু ধারণা ফারাদ স্যার আমাদেরকে জাস্ট ব্যবহার করবে, তারপর ঠিকই আমাদের বন্দি করে ফেলবে। আমাদের মতো হ্যাকারদের এ দেশে কোনো মূল্য নেই। আমারও একই কথা স্যার। চিন্তা নাই, অ্যানিমাস হেল্প করবে। দেখে নিও, আমি ফারাদকে কল করে কি বলি দেখো। রিফাত ফারাদকে কল করে। ফারাদ রিসিভ করে। রিফাত ওনাকে বলে, স্যার, অ্যানিমাসের বাড়ি রাশিয়াতে। আমাদের দেশের প্রতি ওর একটা বিশেষ সম্পর্ক আছে, সেজন্য সে এখানেই হ্যাকিং চালাচ্ছে। আর তাছাড়া অ্যানিমাস একা না, ওর টিমও আছে। তারা আমাদের দেশের সব সিসি ক্যামেরা হ্যাক করে রেখেছে, এমনকি স্যাটেলাইট কোডও তার জানা, যার ফলে টিভিতে ওরা লাইভ করতে পারে। সে চাইলে আমাদের নেটওয়ার্ক সিস্টেম সব চিরদিনের মতো বন্ধ করে দিতে পারে। আমাদের সব নেটওয়ার্ক সার্ভারে অ্যানিমাসের অ্যাক্সেস আছে, আর যে ডিভাইস থেকে প্রবেশ করে তার লোকেশন সহজে জানা না গেলেও সেটা যে রাশিয়া থেকে প্রবেশ করে এটা বলা বাইরে না। ওয়াও, ভালো ইনফরমেশন দিলে। এভাবে কাজ করো, বেতন বাড়বে। আমি রাশিয়ান সাইবার ক্রাইম টিমের সাথে কথা বলে নেব, দেখি অ্যানিমাস কি করে। রিফাত ফোন কেটে দেয়। অ্যানিমাস তার ডিভাইস লোকেশন জানিয়ে দিয়েছে রিফাতদের। এটা কি কোনো প্ল্যান, নাকি অ্যানিমাস ধরা পড়বে? জেহান সাহেব বাড়িতে এসে নিলয়কে বসে থাকতে দেখে। নিলয়ের সাথে গল্প করে বেশ। নিলয়, তুমি তো আমার অফিসের চাকরি ছাড়ছিলে, কি করবে ভাবছো? স্যার, আপনার কলেজের টিচার নিয়োগ দেন, আমার পড়াতে এখন ভালো লাগে না।
কি যে বলো, তুমি একটা ট্যালেন্টেড ছেলে। তোমাকে যে সাবজেক্টই পড়াতে বলি সেটাতে তুমি এক্সপার্ট। তুমি থাকলে বেশ ভালো হতো। স্যার আপাতত ইচ্ছে আছে নিজেকে একটু সময় দেওয়া, আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। ও আচ্ছা, এই কথা। নিশির বিয়ে ঠিকঠাক করে ফেলেছি। ছেলে আমেরিকাতে থাকে, আমার সাথে ওর ভালো সম্পর্ক। ছেলেটার নাম আদ্যান ডিসুজা, বড় বিজনেস করে। নিশির ব্যাপারে সব কিছুই জানে, সব জেনে সে রাজি হয়েছে। নিলয় নিশির দিকে তাকায়। নিশি তখন পানি খাচ্ছিল, মুখের ভেতর নিয়ে নিলয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নিলয় বলে, ও এটা তো ভালো সংবাদ, উনি বড় হচ্ছে। এসব রাজনীতি করে কি হবে, সংসার করুক। হ্যাঁ, ওর আঙ্কে রাজি হলেই ফাইনাল ডেট জানা হবে। কিন্তু বাবা, আমি তো বলেছিলাম বিয়ে করব না, তাহলে এখন কেন এমন সিদ্ধান্ত নিলে? আর তাছাড়া আঙ্কেলকে আমি বলবো উনি আমাকে এত দূর অবধি নিয়ে আসছে হুট করে বিয়ের জন্য নাকি? এটা হবে না। দেখো, তুমি বড় হয়েছো, রাজনীতিও করো, কিন্তু বিয়ের বিষয়টা তো ভাবতে হবে। আর তাছাড়া তোমার যদি কোনো পছন্দ থাকে, তোমার আঙ্কেলকে বলতে পারলে আমাকে বলো, আমি সেখানে ব্যবস্থা করব। কিন্তু তুমি একবারও জানতে চাইলে না আমি বিয়ে করব কি না? এই যে এখন বললাম, ছেলে ভালো, আমার স্টুডেন্ট ছিল সে। এমন ভালো ছেলে তো আর হুট করে পাওয়া যাবে না। আমেরিকাতে বিজনেস, পাশাপাশি বড় ইঞ্জিনিয়ার সে। তোমার রাজনীতি তো আর সমস্যা নেই, তুমি বিয়ের পরও এসব করতে পারবে। ভালো লাগে না আমার, কেউ কথা শুনে না, সবাই নিজেদের সিদ্ধান্ত নিয়ে ব্যস্ত। প্রথমে তো আমি রাজনীতি করতে চাইনি, তোমরাই বললে আঙ্কেল যখন চাইছে কর। কলেজে থাকতেও তুমি চাইতে সেখানকার রাজনীতি করি, স্টুডেন্ট লিগে ঢুকিয়ে দিলে। আমার ইচ্ছের কোনো মূল্য দিয়েছো তোমরা? ভালো লাগে না। আরে বাবা, কাউকে পছন্দ করলে তো বলবি, খালি আমার উপরে চিল্লাস। তোর মায়ের সামনে চিল্লা তো। কথা আগে শোন, কাউকে যদি তোর ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আমাকে বল, আমি যেটা দেখেছি। লাগবে না কারো কিছু করা, আমি নিজেরটা নিজে করব। কথাটা বলেই নিশি বাহিরে চলে যায়। নিলয়, অর্ক আর জেরিন গম্ভীর হয়ে বসে আছে। জামিলা আসে জেহানের কাছে। জামিলা বলে, চিন্তা নাই, আমি দেখছি। আর নিলয় আছে না, সে নিশিকে বোঝাতে পারবে। আমি দেখছি নিশির সাথে নিলয়ের ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। চিন্তা করো না, নিশি রাজি হবে। ওর আঙ্কেলকেও রাজি করাবো। আর নিলয়, যাওয়ার পথে নিশির সাথে একটু কথা বলে যেও, স্বাভাবিক করিও ওরে। নিলয় খাবার শেষ করে মাথা নাড়িয়ে জামিলাকে হ্যাঁ বলে। নিলয় খাবার শেষ করে সে বাহিরে আসে। নিশিকে দেখে অন্ধকারে গাছের নিচে দাঁড়িয়ে আছে। দূর থেকে লাইটার আলো নিশির মুখে উপরে এসে পড়ছে, গাল বেয়ে পানি পড়ছে নিচে, সেটা দেখা যাচ্ছে। নিলয় নিশির কাছে যায়। নিশির সামনে দাঁড়াতেই নিশি নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। নিশি কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে ছাড়া মরে যাব নিলয়, আমাকে নিয়ে চলো, আমি অন্য কাউকে বিয়ে করব না। করতে হবে না, তুমি তো আমারই। তুমি আমার আঙ্কেলকে চেনো না, উনি একবার হ্যাঁ বললে আমার কিছুই করার থাকবে না, আমি একদমই মরে যাব। আচ্ছা চিন্তা করো না, আমি আছি তো। সত্যি আছো তো? আমার কিছু ভালো লাগছে না নিলয়, চলো আমরা পালিয়ে যাই। না, পালানো লাগবে না, আমার উপর ভরসা রাখো। আপাতত তুমি বিয়েটা যেন দেরিতে হয় সেটা করো, বাকিটা আমি দেখব। আচ্ছা এখন চুমু দাও। চুমু লাগবে? লাগবে। নিলয় আরো এগিয়ে আসে নিশির দিকে। নিশি চোখ বন্ধ করে ঠোঁট বাড়িয়ে দেয় নিলয়ের দিকে। নিলয় নিশির ঠোঁটের সাথে নিজের ঠোঁট মেলায়। দুজনে 1 মিনিট এভাবে থাকে, তারপর নিলয় সরে যায়। নিশি মুচকি হাসে, নিলয়কে বলে, অনেক ভালোবাসি, মনে রেখো। তোমার না হলে রোজা অপ্রত্যাশিত বিকেলে আমার কফিন ফুল রাখিও। পাগলি, ভিতরে যাও। নিশি চলে যায়। নিলয় ঘুরে তাকায়, অর্ক আর জেরিন দাঁড়িয়ে আছে। অর্কের কাছে আসে নিলয়। জেরিন আর অর্কের দিকে তাকিয়ে আছে। কিরে, তোরা দুটো এমন করে তাকিয়ে আছিস কেন? শোক দিবস পালন হচ্ছে নাকি? কে মরছে? ভাইয়া, ভাবির বিয়ে। জিজু টিচার আপু কিন্তু আপনাকে অনেক ভালোবাসে, অনেক বেশি। ও যে কি করবে কে জানে, কিন্তু আঙ্কেল রাজি হলে সব শেষ। চুপ থাকো, তোমরা চিন্তা করো কেন? তোদের বিষয়টাও দেখবো, সময় লাগবে একটু। কিন্তু কিভাবে? আপু তো চাইলেও বলতে পারছে না যে সে কাউকে ভালোবাসে। যদি বাবা বলে ছেলেটাকে, তখন যদি আপনাকে দেখায় কি হবে বুঝতে পারছেন? বাবা না হয় ম্যানেজ করতে পারে, কিন্তু আঙ্কেল তিনি মুসলিম, খ্রিস্টান বা হিন্দু এসব কিছু থেকে পার্থক্য করে দেখে। অন্য ধর্মের ছেলেকে আপু ভালোবাসে শুনলে আপুকে আটকে রাখবে বাসায়।
চিন্তা নাই, যা হচ্ছে চলতে থাকুক। আয় অর্ক। নিলয় হাঁটা ধরলো। অর্ক জেরিনের হাত ধরে বলে, চিন্তা নেই ভাইয়া, যখন বলেছে চিন্তা না করতে তার মানে তিথি সবকিছু ঠিক করে ফেলবে। অর্ক চলে যায় সেখান থেকে। রিফাতিরা পিসির সামনে বসা। ওদের মনিটরে কারোর উপস্থিতি দেখা যায়। অ্যানিমাস এসেছে। রিফাতদের বলে, ডিয়ার হ্যাকার্স, আমার লোকেশন বের করছো? ওটা রাশিয়াতে দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ। ওটা একটা ট্র্যাপ ছিল। আমি চাইছিলাম ফারাদকে তোমরা এসব জানাও, কারণ আমি তোমাদের এখান থেকে বের করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? সময় হোক বলবো। ফারাদের দুর্বল জায়গা হলো তার অ্যাসিস্ট্যান্টের সাথে অ্যাফেয়ার আছে। রুম ডেটের ভিডিও আছে আমার কাছে, সেটা তোমাদের দিচ্ছি। সেটার মাধ্যমে তোমরা মুক্ত, কিন্তু তোমরা আমার হয়ে কাজ করবে, মুক্ত হয়ে কাজ করবে। আমার কাছে কোনো নিয়ম নেই। ঠিক আছে স্যার, আমরা রাজি। অ্যানিমাস চলে যায় স্ক্রিন থেকে। একটা ফাইল দেখতে পায় ওরা ওদের মেইন পিসিতে। ফাইলটা কখনো আসলো, কোথা থেকে আসলো, কিভাবে আসলো কেউ জানে না। জাস্ট অ্যানিমাস স্ক্রিন থেকে যাওয়ার পর ফাইলটা দেখতে পায়। ফাইল ওপেন করতেই দেখে রিফাতিরা ভিডিও ফাইলটি ওপেন করে। ফারাদ আর তার সেক্রেটারির সাথে বেশ গম্ভীর সম্পর্কের ফুটেজ পায়। কয়েক সেকেন্ড পরই সেটা অফ করে দিয়ে নিজেদের কাছে সেভ করে নিল ওরা। এবার বিষয়টা ওরা বুঝতে পারছে কি কি করতে হবে। জেরিনা আর অর্ক একটা পার্ক এসেছে। দুজনে বসে গল্প করছে। হঠাৎ দেখতে পায় নিলয় আর নিশিও সেই পার্কে এসেছে। জেরিন ওদেরকে দেখতে পায়। জেরিন বলে, হাই রে টিচার, ক্লাস ফাঁকি দিয়ে আমি এখানে আসছি, জানলে আমার কপালে দুঃখ আছে। চলো চলো, এক্ষুনি লুকাতে হবে। কেন লোকাবা? আমি ভাইয়াকে বলছি, দাঁড়াও। এই না না, সব ভালো উনি, কিন্তু পড়ানোর সময় অনেক ডেঞ্জারাস। মাকে বলে দিবে আমি পার্কে ছিলাম ক্লাস অফ করে। প্লিজ এখানে থেকে যাও। ও আচ্ছা, এই ওরা তো এই ব্রেঞ্চের দিকেই আসছে, চলো পিছন দিক দিয়ে পালাই। অর্ক জেরিনের হাত ধরে দৌড়ে দেয় সেখান থেকে। নিশি আর নিলয় আসে সেখানে। নিশি বলে, এই দূর থেকে দেখলাম এখানে কাপল ছিল, কোথায় গেল তারা? কি জানি, বসো এখানে। দুজনে বসলো। পার্কের বাহিরে নিশির লোকেরা আছে। নিশি অনেক ফেমাস, সাধারণ পাবলিক দেখলে কাছে আসে ওর। সেজন্য এখন লোকজন নিয়ে ঘোরে। নিশি বলে, আঙ্কেলকে বলেছিলাম বিয়ে করব না এখন, অনেক বলেছি। উনি কি বলল? বলে ছেলে যেহেতু রাজনীতি করতে বারণ নেই, তাহলে রাজি হয়ে যেতে বলেছি, সময় লাগবে একটু। তারপর? আর কিছু বলেনি, তবে সম্ভবত ইস্টার সানডে উৎসবের দিন ছেলে আসবে আমাকে আংটি পরাতে, এছাড়া কিছু বলেনি। ও, এটা তো অনেক সময়, চলো উঠি। নিলয়, বলো। আমি আল্লাহর 99টা নাম মুখস্থ করেছি, মানেও জানি, বানানো জানি। ঈদের দিন বিয়ে করব আমরা। নিলয়কে জড়িয়ে ধরে নিশি কান্না করে দেয়। নিশিকে নিয়ে নিলয় বাহিরে আসে। পার্ক থেকে যখন বের হতে যাবে তখনই আয়াস সাহেবের গাড়ির সামনে এসে দাঁড়ায়। নিশি ভয়ে চমকে ওঠে। নিলয় তখনও নিশির হাত ধরে আছে। আয়াস সাহেব গাড়ি থেকে নামে। নিশি আর নিলয়ের দিকে তাকায়। কিছু সময় তাকিয়ে থেকে আয়াস সাহেব বলে, তোমার গাড়িতে ওঠো। আঙ্কেল, আসলে আমরা এসেছিলাম। তোমরা গাড়িতে ওঠো। নিশি আর নিলয় পিছনের সিটে বসলো। জিসানেরা দাঁড়িয়ে দেখতে থাকে আয়েশ সাহেব সামনে বসে। গাড়ির কাচ তুলে দিয়ে সিগারেট জ্বালানো। নিশি ভয় পায়। আয়েশ সাহেব যখন অনেক রেগে যায় তখন এভাবে সিগারেট খায়। নিশি নিলয়ের দিকে তাকিয়ে আস্তে গলায় বলে, নিলয়, আমার অনেক ভয় করছে। চিন্তা করো না। কাশিম মামার ফুচকার দোকানে আসে গাড়িটা। নিলয়কে আয়েশ সাহেব বলে, গাড়ির থেকে নামো। নিলয় গাড়ি থেকে নামলো। নিশিকে নিয়ে আয়েশ সাহেব বাড়িতে চলে যায়। নিশির হাত ধরে বাড়িতে প্রবেশ করে। তার ছোট ভাই জেহানকে ডাকে। জেহান, এই জেহান। কি হয়েছে ভাই? নিশিকে সামনে নিয়ে আসে আয়াস। তারপর ঠাস করে চড় বসিয়ে দেয় নিশির গালে। নিশি ছিটকে সোফাতে গিয়ে পড়ল। জেহান বলে, কি হয়েছে? ওকে মারলে কেন? নিশিকে মারলে কিভাবে সম্ভব? কেন মারলাম? এই নে দেখ তোরা। আয়েশ সাহেব কথাটা বলে কতগুলো ছবি নিশিদের সামনে ছুঁড়ে মারল। নিশি এ অবধি যত জায়গাতে যখন যেভাবে নিলয়ের সাথে গিয়েছে, জড়িয়ে ধরেছে, সবকিছু ছবি জেহান আর জামিলা দেখতে থাকে। ওরা ছবিগুলো দেখে অনেক অবাক হয়ে যায়। নিশির দিকে একবার তাকায়, আরেকবার ছবির দিকে তাকায়। আয়েশ সাহেব বলে, এই দিন দেখার জন্য আমি ওকে এত বড় করেছি,
এত কিছু কার জন্য করেছি আমি? ওর জন্য মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। কি করব আমি? আমার মরে যেতে ইচ্ছে করছে। এতটা ভালোবাসা দিলাম, পজিশন দিলাম, সব কিছু স্বাধীনতা দিলাম, আর আমাদের মেয়ে একটা মুসলিম ধর্মের ছেলেকে ভালোবাসলো। ছে, লজ্জা সম্মান হারানোর ভয়ে আমি মুখ দেখাতে পারছি না। এসব ছবি কে দিয়েছে জানিস? পাশের পলাশের ছেলে রাজা, রাজের কাছে এইসব ছবি। তোমরা বুঝতে পারছো আসলে কি হতে যাচ্ছে? অন্য মানুষেরা শুনলে কি করবে? ছিছি, হে গড, আমি কিভাবে থাকবো, কিভাবে মুখ দেখাবো? আয়েশের কথা শুনে বাড়ির সবাই চুপ। জেরিনও চলে গেছে, সবকিছু সেও শুনেছে। নিশি চুপচাপ মাথা নিচু করে সোফাতে বসে আছে, চোখ দিয়ে পানি পড়ছে ওর। আয়েশ সাহেব বলে, এ মেয়েকে তোমরা বোঝাও, নয়তো আমি ওকে মেরে ফেলবো। মেরে নদীতে লাশ পিস পিস করে ফেলে দেব। আমার সাথে যেন সে আর কথা না বলে। এ তো আদর ভালোবাসা দিলাম, আর মান সম্মানের কথা ভাবলো না। রাজ বলে কি না, এগুলো শুধু তারা জানে, পাবলিক করে দেয়নি। ছি ছি করেছে ওরা। বলছে খ্রিস্টান হয়ে আমাদের ধর্মের ছেলেকে আপনার মেয়ে ভালোবাসলো। আহ, কি প্রেম দুজনার! আপনার তো দেখি ধর্ম দরদি। এমন নেতাই তো দরকার যে পরিবারের মেয়েকে মুসলিম ছেলের কাছে পাঠিয়ে দেয়। আহ, কি প্রেম! আমরাও তো ছিলাম, আমাদের কাছে পাঠাতে এমপি সাহেব। এসব কিছু রাজ বলেছে আমাকে। ওরা পার্কে এসেছে, সেটাও আমাকে খবর দিয়েছে রাজ। আমি নিশিকে মেরে ফেলবো, গড প্রমিস করছি, যদি এসব ভূতর মাথা থেকে না নামে। ওর যে কি করব আমি নিজেই জানি না। জানাজানি হওয়ার আগে তাকে বিয়ের ব্যবস্থা করো। আয়েশ সাহেব বাড়ি থেকে বের হয়ে যায়। নিশি চুপচাপ বসে আছে। জেহান আর জামিলা সামনের সোফাতে বসলো। জেহান বলে, জানোয়ারটাকে কতটা ভালোবাসছিলাম, বিশ্বাস করেছিলাম সেভাবে আমাদের মান সম্মান নিয়ে খেলবে। ওটাকে মেরে ফেলবো একদম। কতটা আপন মনে করেছিলাম আমরা। আমি তো নিজের ছেলের মতোই দেখছি। সে আমাদের বাড়িতে এসে আমাদের অজান্তেই এত বড় কাজ করবে। বাচ্চাটা বিশ্বাস নিয়ে খেললো। মানুষ জানলে কি বলবে? শেষে কিনা মুসলিম ছেলের সাথে আমাদের মেয়ের রিলেশন। প্লিজ, নিলয়কে কেউ গালি দিবা না বলে দিলাম। ওর কোনো দোষ নেই। আমি তাকে প্রপোজ করেছিলাম, সে না করে দিয়েছিল। জামিলা এসে নিশির গালে একটা কষে চড় দেয়। নিশির ঠোঁট এবার ফেটে গেছে। বিয়াদব মেয়ে, নিজের মান সম্মান তো নষ্ট করেছিস, এখন আমাদেরটাও নষ্ট করতে যাচ্ছিস। মুখের উপরে আবার বিয়াদবি করছিস। কত বড় সাহস! ও নিজে নাকি প্রস্তাব দিয়েছে। আমি কি করব এই মেয়েকে নিয়ে? আমি পাগল হয়ে যাব। তোমার মেয়েকে সরাও আমার সামনে থেকে। আমি নিলয়ের কাছে চলে যাব। আমি থাকবো না তোমাদের সাথে। আমি ধর্মও পাল্টাবো। এবার জেহান সাহেব বসে থাকে না, নিশিকে এসে পেটাতে থাকে। নিশির গায়ে পেটানের দাগ পড়ে যায়। জেহানের মাথা কাজ করছে না। নিশি ধর্ম পাল্টাবে শুনেই মেজাজ অনেক বিগড়ে গিয়েছে ওনার। নিশিকে জেরিন ঘরে নিয়ে যায়। নিশি ঘরের দরজা আটকে নিলয়কে কল করে। নিলয়, ও নিলয়, আমাকে ওরা মেরে ফেলবে। প্লিজ নিলয়, আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি তোমার কাছে যাব। নিশি কেঁদো না, আমি তোমাকে নিতে আসবো, একটু সময় দাও। ওরা আমাকে বিয়ে দিয়ে দিবে জোর করে। আমি নিজেকে মেরে ফেলবো। আমি তোমার কাছে যাব। আচ্ছা, আনবো তো। অনেক মেরেছে, ব্যথা জায়গাতে বরফ দাও, ঠিক মতো খাবা। কোথায় আছো? আমি আর অর্ক রাস্তায় দাঁড়িয়ে। চিন্তা করো না, আমি আসবো। কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। নিলয়, তোমাকে মেরে ফেলবে। বাবা অনেক গালি দিছে। ওরা ফোন করলে ধরবা না। আমি আসবোই তোমার কাছে। আমাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। আমি জিসানদেরও বলে রাখছি তোমার সাথে থাকবে। প্রয়োজন নেই, তুমি। নিলয়ের ফোন হাত থেকে পড়ে যায়। নিশি হ্যালো হ্যালো করতে থাকে। নিলয় পিছনে ঘুরতে যাবে, তখনই একটা রডের বাড়ি এসে পড়ে নিলয়ের মাথায়। নিলয় রাস্তার উপরে পড়ে যায়। কতগুলো ছেলের গলা শুনতে পায় নিশি। অর্কের চিৎকার শুনতে পায় জোরে। অর্ক জোরে ভাইয়া বলে ডেকে ওঠে। নিশি ফোন কেটে দেয়, জিসানদের কল করে। হ্যালো আপু, কি হয়েছে? সব কিছু? জিসান, কারা যেন নিলয়কে মারছে। তোরা কোথায়? এখনই যা, নিলয়কে ওদের থেকে বাঁচা। সবগুলো ছেলেপুলে নিয়ে যা। কি বলো? কে মারবে? নীলয় ভাই কোথায় আছে?
গাড়ির শব্দ শোনা যাচ্ছিল, মনে হয় বাজারেই আছে। বাজারের রাস্তায় ওরা। আচ্ছা আমরা যাচ্ছি, চিন্তা করো না। বাড়িতে ঠিকঠাক আছে কি না বলো, আমরা কি ওখানে আসবো? হারামি, তোরে যেটা বলছি সেটা কর। নিলয়ের কাছে যা, আমি এখন আসছি। অর্ক দেখে একটা মাইক্রো গাড়ি থেকে 8 জন ছেলে নামলো। মুখে কাপড় বাঁধা, নিলয়ের মাথা ফেটে রক্ত বের হচ্ছে। নিলয়ের দিকে ছেলেগুলো আসতে থাকে। অর্ক যেয়ে একটা ছেলের বুক সোজা লাথি দেয়। ছেলেটা গাড়ির সাথে গিয়ে ধাক্কা লাগে। ছেলেটা বলে, এই ছেলেটা প্রফেশনাল ফাইটার, এর লাথির ফোর্স অনেক, ওটা কি মাররি? আরো দুটো ছেলে এগিয়ে আসে অর্কের দিকে। অর্ক একটা ছেলের মুখে পাঁচ মারে। ছেলেটা মাটিতে পড়ে যায়। সে বলে, তোরা যাস না, আমি যাব। ও ছেলেটা ফাইটার, পাঞ্চের ওজন আছে। সাইম ছেলেটা আসে। 7 ফুটের বেশি লম্বা সাইম, বিশাল দেহ ওর। দেখে বোঝা যায় জিম করে বডি বানানো, স্বাস্থ্যও বেশ ভালো। সাইম আসতেই অর্ক কিক দেয়। সাইমের পেট সোজা, কিন্তু সাইম অর্ককে ধরে ফেলে। অর্ক মুখের ওপরে বাম হাত দিয়ে ঘুষি দেয়। সাইমের গাল ফেটে রক্ত পড়ে, কিন্তু সাইম সেই হাতটা ধরে পেঁচিয়ে ঘাড়ের সোজা এনে জোরে চাপ দেয়। অর্কের হাত খট করে ভেঙে অর্কের গলা চেপে ধরে। অর্ক শ্বাস নিতে পারে না। নয়ন বলে, সাইম স্যার, ওদেরকে এখানে না তুলে নিয়ে যেতে হবে। অর্কের মাথায় জোরে জোরে 3টে ঘুষি দেয় সিয়াম। অর্ক জ্ঞান হারায়। সিয়াম নিলয়ের মোবাইলের উপরে এসে পা দেয়। মোবাইলটা ভেঙে টুকরো হয়ে যায়। অর্ককে গাড়িতে তুললো। নিলয়কে ধরে টেনে গাড়িতে তুলেও ফেলে। ঠিক তখনই কতগুলো বাইক ওদের দিকে আসতে থাকে। সেই বাইকে জিসানেরা নিলয়কে গাড়িতে তুলতে দেখে। ওরা দ্রুত গাড়িতে নিলয়কে ধরে তুলে সোজা দরজা আটকে চলে যায়। কতগুলো বাইক ওদের পেছনে গেলেও কাজ হয় না। ওরা গুলি চালায় বাইকের উদ্দেশ্যে। চোখের পলকে মাইক্রোটি বাজার ছেড়ে চলে যায়। এদিকে নিশি দৌড়ে বাড়ি থেকে বের হতে যাবে, তখনই জামিলা দরজার কাছে আসে। কোথায় যাচ্ছিস? মা, তোমরা এত খারাপ? তোমরা নিলয়কে মেরে ফেলতে লোক পাঠালে? কি বলিস? নিলয়কে মারার জন্য তো আমরা লোক পাঠাইনি। মা, ওরা নিলয়কে রাস্তায় মারছে। আমাকে যেতে, সরো দরজার সামনে থেকে। কোথাও যাবি না, ঘরের ভেতরে যা বলছি। মা, সরো সামনে থেকে। নিলয়ের কাছে যেতে হবে। নিলয়কে ওরা মেরে ফেলবে। সরো প্লিজ। ভেতরে যা এখনই। তোর আঙ্কেল বাহিরে যেতে বারণ করেছে। মা, সরতে বলেছি, কিন্তু আমি না হলে সব কিছু ভেঙে ভেঙে চুরে ফেলবো। যা খুশি কর, বাহিরে যাওয়া বন্ধ। জামিলা দরজা আটকে চাবি নিয়ে দরজার সামনে থেকে চলে যায়। নিশি চিৎকার করে ওঠে, কি সমস্যা তোমাদের? কেন এমন করছো? আমাকে যেতে দাও বলছি। মা প্লিজ, দুটো পা ধরি, একবার যেতে দাও। নিলয় মরে যাবে, প্লিজ মা, যেতে দাও। নিশিকে কেউ পাত্তা দেয় না। নিশি খাবার টেবিল থেকে কাচের গ্লাস নিয়ে দেয়ালে টাঙানো টিভির দিকে ছুঁড়ে মারে। চেয়ার তুলে ঝাড়বাতিগুলোর দিকে ছুঁড়ে মারে। সব কিছু ভাঙচুর করতে শুরু করে দেয়। পাগলামি করতে থাকে নিশি। আয়নার সামনে এসে হাত দিয়ে জোরে ঘুষি মারে আয়নাতে। আয়নাটাও ভেঙে যায়। নিশির হাতেও কাঁচ ফুটে অনেক কেটে গেছে। জামিলা এসে নিশিকে চড় দেয়। নিশি বিছানার কোনায় গিয়ে পড়ে। মাথাটা শক্ত জায়গাতে লাগতেই নিশি অজ্ঞান হয়ে যায়। ওদিকে নিলয়দের তুলে নিয়ে গেছে কারা সেটা জিসানেরা জানে না। নিলয়ের ফোন দেখতে পায় ভেঙে পড়ে আছে। জিসান হাতে নেয়, নিশিকে কল দেয়। কয়েকবার বাজার পর জেরিন ফোন রিসিভ করে। কাঁদছে সে। হ্যালো নিশি আপু। আমি জেরিন। আপু কোথায়? আপুকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আপুকে আটকে রাখছিল বাড়িতে। জিজুর কথা শুনে যেতে চাইছিল, কিন্তু তখনই মা বাধা দেয়। পাগলামো করে হাত কেটেছে কাছে। কি? আমরা এখন আসছি। দেখুন আঙ্কেল আপনাদের বকা দিবে হয়তো, সাবধানে থাকবেন আর জিজুর খবর রাখবেন। জেরিন ফোন কেটে দেয়। ওরা সবাই অনেক চিন্তায় পড়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। কিন্তু নিলয় আর অর্ক কোথায়? রিফাত ফারাদের ফোনে একটা ভিডিও ফাইল পাঠিয়েছে। ফারাদ তখন রাশিয়ান সাইবার সিকিউরিটি কমিটির সাথে কথা বলছে। ফারাদ বলে, ওপাশ থেকে সবাই চমকে রিপ্লাই দেয়, তাকে ধরতে সাহায্য করুন। মানে আপনারাও কিছু করতে পারবেন না? আমরা খুবই ঝামেলাতে আছি। এলেক্স ফোন কেটে দেয়। ফারাদের হাত পা কাঁপছে। অ্যানিমাস তাহলে সাধারণ হ্যাকার না, সে অলরেডি পুরো রাশিয়াকে
চিনিয়ে নিয়েছে। সে কি করতে পারে? বিডি তো তার কাছে জাস্ট হাতের কোণার বিষয়। নিলয় আর অর্ঘ্যকে তুলে আনা হয়েছে। একটা ফ্যাক্টরির ভেতরে তুলে আনা হয়েছে ওদের দুজনকে। ফ্লোরে দুজন পড়ে আছে। সামনে বসে আছে রাজ, পলাশ ও কবির। পলাশের কবির চলে যায়, রাজকে বলে, ঠিক আছে আঙ্কেল, কোনো চিন্তা নেই, আগে এই দুটোকে তো দেখে যান। কবির আর পলাশ ফ্যাক্টরি থেকে চলে যায়। রাজকে নয়নকে বলে, ওদেরকে হাত বেঁধে রাখো। পাশ থেকে রাজীব বলে, স্যার এদেরকে কিন্তু আমি মারবো। নয়ন হাসে রাজীবের কথা শুনে। রাজীব বলে, ওই হাসিস কেন? আমি খেয়েছিলাম, এই ডনের পাশে ছেলেটা আমার পেটে ঘুষি মারছিল। আমি 2 দিন পেটের ব্যথা নিয়ে উঠতে পারিনি, অনেক কষ্ট হয়েছিল, সেই জন্য ওদেরকে আমি মারবো। চুপ করো সবাই, নিশিকে তো জানাতে হবে তো, কিন্তু আজকে না, আজকে ওদেরকে বেঁধে রাখ, জ্ঞান কখন ফেরে দেখি। ওরা সবাই বসে থাকে নিলয়দের সামনে। জিসান এরা নিলয়কে খোঁজার চেষ্টা করে, কিন্তু ওরা কারা ছিল যারা নিলয়দের ধরেছে? ফারাজ সাহেব ভিডিও ফাইলটি ওপেন করে আর দেখতে পায় তার কুকর্মের সেই মহান ভিডিওটা। সাথে সাথে ভিডিও বন্ধ করে দেয়। রিফাতকে কল করে তিনি। ওই ওই, তোদের এত বড় সাহস, এটা তোমাদের কাছে কেন? কি সমস্যা? হ্যাঁ স্যার রিল্যাক্স, এমন অনেকগুলো ক্লিপ আছে আমাদের কাছে যেটা এনিমাস পাঠিয়েছে। এখন বলেন কি করা উচিত আপনার? ওই যা, তোরা আজ থেকে মুক্ত, তোদের যেভাবে ইচ্ছে থাকতে পারিস। সেটা ঠিক আছে, তবে এই সেটআপ রুমটাও এখন থেকে আমাদের। ফাইলটা ডিলিট করে দেব, বলেন রাজি কিনা? সব নে, পারলে টাকাও দিচ্ছি, কিন্তু এটা যেন পাবলিশ না হয় বা কারো হাতে যেন কোনোভাবে না পড়ে। ঠিক আছে, পড়বে না, নিশ্চিন্তে থাকুন। হ্যাকাররা তার প্রয়োজন হিসেবে কাজ করে, প্রয়োজন মিটে সে সিক্রেট রাখে। হ্যাঁ জানে। আর এনিমাসের পিছু ছেড়ে দাও, ওর পিছু যত পড়বা সে তত ধ্বংসজ্ঞ চালাবে। সে তার মতো করুক, আপাতত আমি কিছু জানি না। ঠিক আছে স্যার, তাহলে এখানেই সব কন্ট্যাক্ট শেষ আমাদের। আমরা আমাদের মতো কাজ করব। রিফাত ফোন কাটে। অ্যানিমাসের অপেক্ষা। সে অ্যানিমাসের জন্য এখন কাজ করতে প্রস্তুত। আয়েশ সাহেব হাসপাতাল এসেছে। ডাক্তারেরা নিশির হাত ড্রেসিং করে ঠিকঠাকভাবে ব্যান্ডেজ করে দিয়েছে, কিন্তু নিশির এখনও জ্ঞান ফেরেনি। ডাক্তার বাইরে আছে। জামিলা বলে, ডাক্তার, আমার মেয়ের কি খবর? অতিরিক্ত স্টেজ আর ব্লিডিংয়ের সাথে তাকে চড় মারাও হয়েছে, এর জন্য জ্ঞান হারিয়েছে। জ্ঞান ফিরলে ঠিকঠাক, চিন্তার তেমন কিছু নেই। আর তাছাড়া অনেক বেশি ব্রেইনে চাপ পড়েছে, তাই তো খেয়াল রাখবেন যেন এমন চাপ না পড়ে বেশি, তাহলে সমস্যা। ডাক্তার চলে যায় সেখান থেকে। আয়েশ সাহেব জিসানদের কাছে আসে। জিসানরা আয়েশকে দেখেই সোজা হয়ে দাঁড়ায়। তোমরা না নিশির লোক? স্যার, নিশি এরকম কিছু করলো, তোমরা তাকে সায় দিলে কেন? তোমরা জানো না নিশি খ্রিস্টান আর নিলয় মুসলিম? হ্যাঁ, কিন্তু নিশি ম্যাডাম নিলয়কে ভালবো। শারাফ, কিসের ভালোবাসা? ওদের ভালোবাসা আমি কখনোই ঠিক থাকতে দেব না। তাই বলে আপনি নিলয়কে মেরে ফেলতে লোক পাঠালেন? কি বলো? হ্যাঁ, আমি কেন লোকলা পাঠাবো? আমি নিলয়কে এত জলদি তো মারবো না। আর আমি ঝামেলা চাই না, নিলয়কে ডেকে সমাধান করে নিতাম। তাকে কি মারবো? তোমার কি মাথা খারাপ? যদি নিলয়কে আমি মারতে চাই, নিশি সেটা জানলেও কি হবে? হ্যাঁ, সে আমার কথা কখনো শুনবে না। এই রাজনীতি বোঝে না। তাহলে নিলয়কে কারা তুলে নিয়ে গেছে? নিলয়ের রক্ত পড়ে আছে রাস্তায়, ওকে গাড়িতে তুলে নিয়ে যেতে দেখেছি। ওরা কারা ছিল? কারা নিলয়কে মারতে চায়? যদি আপনি করেন তাহলে এটা কিন্তু অনেক খারাপ হবে। নিশিকে সবটাই বলবো। নিশির আশেপাশে যেন তোমাদের না দেখি। সাহেব কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। জিসানেরা সবাই একসাথে নিলয়কে খোঁজার চেষ্টা করে। জিসানেরা ভাগ হয়ে নিলয়কে খুঁজতে চলে যায়। এই দুইটা ছেলে কারোর সাথে কোনো ঝামেলাতে জড়ায়নি। সব ধরনের খবর জিসানেরা বের করেছে। তাহলে এদেরকে তুলে কে নিয়ে যেতে পারে? নিশিরও জ্ঞান ফিরছে না। হচ্ছেটা কি এমন হঠাৎ করে? জেহান সাহেব জামিলার পাশে বসবো। কি করবো যাবে? নিচে কেমন এমন আর করলো? একটা মুসলিম ছেলে আল্লাতে পড়লো, কখনো ভাবিনি এটা হবে। একটা আইডিয়া দি, নিলয়কে ডাকবা। নিলয় এমনিতেই ভালো ছেলে, এমন ছেলে পেলে আমরা নিশ্চয়ই হ্যাপি। কিন্তু তাকে ডেকে বলবা যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে। নিলয় এটা করবে না, কিন্তু নিচিটি কি মুসলিম ধর্ম নিয়ে ফেলবে। নিচিকে সামনে রাখো,
জ্ঞান ফিরলে কিন্তু পাগলামি শুরু করবে। দেখা যাক কি হয়। জেহান সাহেব জামিলার পাশে বসলো। নিশির জন্য সবাই বসে আছে। নিশির তখনও জ্ঞান ফেরেনি। নিলয়ের জ্ঞান ফিরেছে, একটু একটু নড়তে পারছে সে। মাথার পেছনটাতে এতটা জোরে বাড়ি দিয়েছে নিলয় একদমই বুঝে উঠতে পারেনি। মাথার নিচের অংশটা অনেকখানি থেতলে গিয়েছে। নিলয় হাতটা মাথার কাছে নিতে যায়, কিন্তু বাধা পড়ে। বুঝতে পারে হাত দুটো বাধা হয়েছে। চেয়ারের সাথে পা নাড়াতে গিয়েও নড়ে না। সব কিছুই বাধা হয়েছে। নিলয় চোখ মেলে তাকায় সামনের দিকে। কতগুলো ছেলেরা বসে আছে। ঘুরে তাকায় পাশে। অর্ক মাথা কাত করে অজ্ঞান হয়ে আছে। নিলয় অর্ককে আস্তে করে ডাক দেয়। অর্ক, এই অর্ক, ওঠো হারামি। অর্ক চমকে ওঠে। সামনে তাকিয়ে দেখে সেই ছেলেগুলো বসে একসাথে কাঠ খেলছে আর সিগারেট টেনে যাচ্ছে। সাথে ড্রিঙ্কস তো আছে। ঘুরে পাশে তাকায়। নিলয়ের দিকে তাকিয়েই ভয় পায় অর্ক। মাথা থেকে রক্ত পড়ে সারা মুখেই লেগেছে। আর কেমন ভয়ঙ্কর দেখতে লাগছে নিলয়কে। অর্ক হাত বাড়াতে যায়, কিন্তু বাধা পায়। হাত নাড়িয়ে লাভ নেই, হাত পা বাধা আছে। কিন্তু এটা তো সহজ বাঁধন, আমাদের কাছে এটা খুলতে কোনো ব্যাপার না।